তাহলে একটু গাড়িটাকে সরিয়ে দাও না, উনি গাড়িটা বের করুন। দাদা গেটটা খুলে দেন। যদি থাকতে চাও অ্যাজ এ মৌলিশা রিসর্ট খুব ভালো। এই হচ্ছে বনলতা, সবাই এখানে আসে, সবাই এখানে খায়, খাওয়াটা খুব ভালো এখানে। এগুলো পুরোটাই ফরেস্ট এরিয়া, আর ঠিক উল্টো দিকেই রয়েছে বনলতা রিসর্ট। তোমরাও দেখছো, আমরাও দেখছি, এটাকেই বলে শিলাবতী নদী। কোনো সময় এখান থেকে প্রচণ্ড স্রোতে জল নামার পরে যে খাদের সৃষ্টি হয়েছে, যে খাদ সৃষ্টি হয়েছে, সেই থেকে এইরকম অবস্থা হয়েছে, যেটাকে এখানকার বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলছে। আর আমরা এখন এই দিকে যাচ্ছি নদীর দিকে। এই হচ্ছে শিলাবতী নদী, কত সুন্দর লাগছে। তো আমরা আজকে মল্লিশাকে টাটা করে বেরিয়ে পড়ছি। আজকে 28শে ডিসেম্বর 2023, হচ্ছে বৃহস্পতিবার। তো সবাইকে গুড মর্নিং। আরও একটা নতুন দিন, নতুন সকাল শুরু করছি আজকের ব্লগ। এখন আমরা বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আর কোন রাস্তা দিয়ে যাচ্ছি সমস্ত কিছু ইনফরমেশান থাকবে, ভিডিওর সঙ্গে থাকো। জাস্ট গাড়িটা বের করি, তারপর কথা হচ্ছে। ম্যাপ সেট করে নিয়েছি। আমাদের ডেস্টিনেশন এখন আপাতত ফার্স্টে ব্রেকফাস্ট করব, তারপর আমরা যাব জয়রামবাটি কামারপুকুর। কিলোমিটার দেখিয়ে দিচ্ছি, পরে হিসাব করতে সুবিধা হবে। 11,370। আমাদের আরও একটা গাড়ি বেরিয়ে গেছে, চলো বাকি কথাটা যেতে যেতে হচ্ছে। 9:48 এখন টাইম। 10টার আগেই আমরা চেক আউট করলাম। আউট করার টাইম ছিল 10টায়, আমরা 9:48-এ চেক আউট করলাম। তবে এখানে চেক আউটের টাইমটা খুব বাজে। চেকিংয়ের টাইম 12টায়, চেক আউটের টাইম 10টায়। সাধারণত সব জায়গায় 11টায় হয়। আমাদের রিসর্টটা ভালো ছিল, খুবই ভালো ছিল, থাকার জন্য ঠিকঠাক ছিল, বাট সার্ভিস ভালো না। আপনারা নেমে যান, তারপরে পার্ক করি নাকি। তো আমরা চলে এসেছি আবারও সেই বনলতা হোটেলে। এখানে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরোবো। A few moments later. 10:45 আর আমাদের জার্নি স্টার্ট। আজকে আমরা ফিরছি কলকাতায়। প্রথমে ডেস্টিনেশন হচ্ছে জয়রামবাটি কামারপুকুর। তো ম্যাপ সেট করে নিয়েছি, তোমাদের তো আগে বললামই। তো আপাতত এই রাস্তা দিয়ে এখন স্ট্রেট 27 কিলোমিটার যাব। এই রাস্তাটাও খুব সুন্দর রাস্তা, তবে এই রাস্তা কিন্তু অনেক টার্ন রয়েছে এবং গরু ছাগল ছাড়া থাকে। কামারপুকুর 1 কিলোমিটার এখান থেকে। টার্ন দেখেছো? অনেক টার্ন, একদম পুরো সব টার্ন আছে। এই এটা বড় রাস্তা বলে একটু ভালো লাগছে। এই গ্রামের যে রাস্তা এলাম ওইটাও এরকম টার্ন। আমার এই গ্রামের রাস্তায় বাইক নিয়ে সাইকেল ঠিক আছে, ওই রাস্তায় ঢুকলে গাড়ি নিয়ে ঢুকলে ভয় হচ্ছে। ওই যে ছাগল বাচ্চা, বিড়ালের বাচ্চা, মুরগির বাচ্চা না পড়ে, সেটা আবার 5 টাকার মুরগি মেলে সেটা 500 টাকার ঝগড়া। সবাই টাকা পাকা না। আরে বাবা, আমি দেখেছি বাইক নিয়ে মেরেছে, 500 টাকা নিয়ে নিচ্ছে। আমাদের ওখানকার লোকাল লোক, ছত্তিশগড়ে দেখেছি, এই আদিবাসীর এরকমই গ্রামের লোক। এই হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন। এখন বাজে ঘড়িতে 11:47 আর আমরা এসে পৌঁছেছি কামারপুকুর। কামারপুকুরে গাড়ি পার্ক করে দিয়েছি। এখন আমরা সবাই মিলে একটু ঘুরবো, কী ঘোরার আছে সেটাও দেখবো। কামারপুকুরে আসলে লজ পেয়ে যাবে। এখানে দেখো লজও রয়েছে, মানে এখানে থাকার থেকে ঘোরার জন্য যদি তোমরা প্ল্যান করো তো সেটাও করতে পারবে। এখানে লজ রয়েছে, অনেকগুলোই লজ রয়েছে দেখলাম। আর বেশ জমজমাটি জায়গা, প্রচুর কেনাকাটির জিনিস রয়েছে। আর এখানে পার্কিং রয়েছে, এইখানে পার্কিং, এইদিকেও পার্কিং করতে পারো। আর এখানে অনেক দোকান হাট রয়েছে। বেশ সুন্দর জায়গাটা, বেশ জমজমাটি জায়গা। আর অনেক কিছু দেখো, পুরো কেনার জন্য প্রচুর জিনিস রয়েছে। খাবার দোকানও প্রচুর রয়েছে এখানে। আর এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ কামারপুকুর। তবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। দেখো, তোমাদের আমি মন্দির দর্শনের টাইমিংটা দেখিয়ে দিলাম। আর এখানে টোটো পাবে সাইট সিন করার জন্য, এখান থেকে সাইট সিন করে নিতে পারবে। এখানে একটা ম্যাপ দেখলাম, সাইট সিন করার জন্য এই পয়েন্টগুলো রয়েছে। 18খানা পয়েন্ট রয়েছে সাইট সিন করার জন্য। এই যে টোটোতে করে ঘুরলে এইভাবে তোমাদের নিয়ে ঘোরাবে। ভিতরটা দেখো খুব সুন্দর সাজানো। আমরা যদিও ভিতরটা ঢুকতে পারলাম না,
খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। আর যেহেতু শীতকাল তো ফুলের সমারোহ রয়েছে প্রচুর। ছবি আঁকছে, ঠাকুরের ভিত কামান ঠাকুরকে কোলে নিয়ে বসে আছে। ঠাকুর শীত সেজে যাত্রা করতে করতে ভাব সমাধি ছিল, সেই ভাবমূর্তি আছে। অন্দরমহলে বউ সেজে ঢুকেছিল। যেই ধর্মদাস লাহা জমিদার ঠাকুরের বাবাকে জন্মস্থানটা দান করেছিল, সেই লাহাবাবুর মূর্তি আছে। সেই লাহাবাবুর মেয়ের গয়না ধার করে মাকে জয়রামবাটি থেকে বসে জেনেছিল, সেই লাহাবাবুর মেয়ের মূর্তি আছে। ঠাকুরকে কোলে নিয়ে সব এই বাড়িটার সামনেই এগুলো আছে। এগুলো দেখেই দেখো না, এগুলোও তো ভালো লাগবে সব ঠাকুরের। এই যে খড়ের চালটা দেখছো, এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম ভিটে বলছেন এখানে রয়েছে। তবে এই জায়গাটা দেখতে পারলাম না যেহেতু বন্ধ, আর আবার 3:30টার সময় খুলবে। তো তোমরা আসলে আর একটু তাড়াতাড়ি এসো, আর না হলে বিকেলবেলা এসো 3:30টার পর। ঠিক এই মঠের পাঁচিলটা শেষ হচ্ছে, ওর সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে। এখানে রয়েছে অনেকগুলো মন্দির দেখা। প্রথমেই রয়েছে দেখো এরকম একটা মাটির দোতলা, খুব সুন্দর। আমরা এখন যাচ্ছি দেখতে। এই যে পাড়াটা ঢুকলো, এই পাড়াটা হচ্ছে লাহা পাড়া আছে। এই লাহারা হচ্ছে জমিদার ছিল, আর ঠাকুরের বাবার বাড়ি ছিল দেড়ে গ্রামে। এখান থেকে 5 কিলোমিটার দূর। ওইখানে জমিদার ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে মিথ্যা সাক্ষী দিতে বলেছিল। ঠাকুরের বাবা বললো, আমি তো ব্রাহ্মণের ছেলে, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। তখন ওখানে জমিদার বললো, মিথ্যা সাক্ষী না দিতে পারলে তোমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ঠাকুরের বাবা বললো, ঠিক আছে আমি চলেই যাবো, তো মিথ্যা সাক্ষী দেবো নি। বললো ওই ভিতরে দেখবে রঘুবীর শীতলার মন্দির আছে। ওই রঘুবীর শীতলাকে মাথায় করে নিয়ে ঠাকুরের দাদা দিদির হাত ধরে এই কামার পুকুরে চলে এলো। এই কামার পুকুরের যে ধর্মদাস লাহা জমিদার ঠাকুরের বাবার বন্ধু ছিল, এই জন্মস্থানটা লাহাবাবুরা দান করেছিল ঠাকুরের বাবাকে থাকার জন্য। আর এখানে দেখো একটা ছোট্ট মাটির বাড়ি, কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো বিষ্ণু মন্দির। এখানে মেয়ের গয়না ধার করে নিয়ে মা সাদাকে জয়রামবাটি থেকে বসা জেনেছিল। মা সাদার 6 বছর বয়স, ঠাকুরের 24 বছর বয়স, গয়না ফেরত দিবে না। ঘুমিয়ে যাওয়ার পরে ঠাকুর খুলে নিয়ে দিয়ে দিয়েছিল। সকাল উঠে কাঁদছিল, তখন ঠাকুর বুঝালো, দেখো সারু, লোকের গয়না লোককে তো ফিরে দিতে হবে, তুমি কাঁদছো কেন, তোমাকে আমি পরে করে দেবো বলে পরে 2টো ডায়মন্ড কাটা বালা, একটা সোনার হার করে দিয়েছিল। আর সেই মুহূর্তে মাকে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছিল। আর রামকৃষ্ণ ঠাকুর সয়লা দেখতে যে ছাঙাত পাঠিয়েছিল। দেখো সয়লা দেখতে যাই তো, মানে মনসা পুজো একটা সয়লা হয়, ওইটাকে বলে মনসা পুজো। ধরো একটা পাড়াই হচ্ছে, সেটাকে বলে সয়লা হচ্ছে। সে সয়লাতে গেলে তো সই পাঠাতে হয়, আর ছেলেরা সই পাতাতে হয়। আচ্ছা সেটা ঠাকুর আচ্ছা ছাঙাত পাঠায়। আচ্ছা আচ্ছা। ও তো চলো, এই হচ্ছে ধর্মদাস লাহা বাবু। এই ভিতরে যাব এখন। কামারপুকুর লাহাবাবুদের বিষ্ণু মন্দির। এইটা হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির। এই মন্দিরটা বর্গী মারাঠাদের আমলের। আর এই মন্দিরটা 3তলা বাড়ি আছে। ওই উপরের তলায় কাউকে সাইন্দায় মাঝে একটা নারায়ণ শিলা আছে, নিচে আন্ডারগ্রাউন্ড আছে। যখন লাহারা বললো যে বউরা সব লুটপাট করতে, তখন টাকা পয়সা গয়নাগাটি নিয়ে সব আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে যেত। আবার যখন বুঝতে চলে গেছে, আবার সব কিছু নিয়ে বেরিয়ে আসতো। আর ঠাকুরের যখন 5 বছর বয়স, ওই পাঠশালায় পাঠাতো। ওই পাঠশালাতে না যেয়ে বিষ্ণু মন্দিরের কোণে বসে লুকিয়ে সিলেটে মা কালীর ছবি আঁকতো আর নারায়ণ শিলাকে পুজো করতো। আর এই যে বললাম ঠাকুরের বাবা এই যে দেড়গ্রাম থেকে চলে এসছে, দেখো নারায়ণ শিলা মাথায় নিয়ে। আর ওইদিকে চলো, আর এই হচ্ছে ঠাকুরের জন্ম হয়েছিল ঠাকুরের বাবা আর কি। হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণ দেবের বাবার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। উনি ওই দেড়গ্রাম থেকে সব পরিবার নিয়ে এখানে কামারপুকুরে চলে আসেন। তো যোগ করতো, যখন ঠাকুরকে বিয়োগ দিত, ঠাকুর বিয়োগ করতো নি, তখন মাস্টারমশাই মেরেছে। মারার পরে বলছে, দুঃশালা তোর পাঠশালায় আমি আর পড়বো না। আমি যোগে আছি, আমি বিয়োগে নাই। তোর ওই চাল কলা বিদ্যা শেখা আমার দ্বারাই হলো না। যোগ মানে ভক্তের সাথে ভগবানের যোগাযোগ, বিয়োগ মানে পাঠ। বলে যে ঠাকুর বই গুটি নিয়ে চলে যেত বিষ্ণু মন্দিরের কোণে। আর এটা হচ্ছে লাহাবাবদের দুর্গা মন্দির। এখানে মা দুর্গার চক্ষুদান করেছিল রামকৃষ্ণ ঠাকুর নিজের হাতে। এটা হচ্ছে দুর্গা মন্দির।
এখানে কাঠামো রয়েছে, ঠাকুর বিসর্জনের পরে কাঠামো তুলে এনে আবার রেখে দেওয়া হয়। পরের বছর আবার ওই কাঠামোর মধ্যে নতুন করে মাটি দিয়ে আবার ঠাকুর তৈরি করে তারপর সেই ঠাকুরকে আবারও পুজো করা হয়। আর এটা হচ্ছে পাঠশালা বললেন, দিদি বললেন যে এটা হচ্ছে ঠাকুরের পাঠশালা। এইটা দেখো গোপেশ্বর শিব মন্দির। ঠাকুর যখন পাগলামি করতো, ঠাকুরের মাথায় দাঁড়ার লোকেরা সবাই পাগল বলতো। তখন ঠাকুরের মা চন্দ্রমণির পেছনে কামার পুকুরে চান করে যে মন্দিরে পূজা করতে দিয়ে ঠাকুরের কাছে জানতে চাই যে ঠাকুর আমার ছেলে যে পাগলামি করছে, এখানে কি আমার ছেলে পাগল হয়ে যাচ্ছে। তখন এই শিব স্বপ্ন আদেশ দিল, দেখো তোমার ছেলে তো পাগল নয়, সে ভবতায় নিয়ে ঈশ্বর পাওয়ার জন্য পাগল। তার জন্যেই ঠাকুরের দাদা দক্ষিণেশ্বরে যেয়ে ঠাকুরকে নিয়ে যেয়ে বসেছিল পূজারি হিসেবে। মূর্তিটা দেখো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ। আচ্ছা, এই কামারপুকুর যে নামটা, সেই নামের সঙ্গে কিন্তু রয়েছে এখানে একটা পুকুর। এখানে পুকুরের ঢোকার আগে এখানে রয়েছে একটা মায়ের মূর্তি, আর পুকুর হচ্ছে এইটা। এই পুকুরের নামে এই গ্রামটা বা এই জায়গাটার নাম হচ্ছে কামারপুকুর। এই হচ্ছে সেই পুকুর এরকম অবস্থা। এই পুকুরের নামেই হচ্ছে এই জায়গাটার নাম কামারপুকুর। নামটা বললেন বকুলদির কন্ট্যাক্ট নাম্বার এই যে এটা রয়েছে, এই নাম্বারটা দেখে নাও তোমরা। আসলে বকুলদির সঙ্গে কন্ট্যাক্ট করলে বকুলদি তোমাদের এই জায়গাগুলো ঘুরিয়ে দেবে এবং জায়গা সম্বন্ধে ডিটেলসটা দিয়ে দেবে। তুই বাজাতে পারিস? বাজা দেখি একবার, বাজা দেখি একটা। বাজাতেই পারে না। তোর নাম কি? ত্রিদীপ কর। সুন্দর, থ্যাংক ইউ। বাবা, ঢাকের কাটি ভেঙে গেল। এটা দেখছো, এটা হচ্ছে ঠাকুরের ভিক্ষা মায়ের বাড়ি ছিল, ভেঙে মন্দির হয়েছে। ঠাকুর যখন ওই মন্দিরে জন্মেছিল, এখানে ঢেঁকি শাল ছিল, খড়ের চালা ছিল, ধান সিদ্ধ দুপাখা উনুন ছিল। ঠাকুর তো জন্মাবার পরে ঠাকুরের অজ্ঞান হয়ে গেছিল, আর ঠাকুরের গা থেকে একটা জ্যোতি বেরোচ্ছিল। সেই জ্যোতি ঢাকার জন্য ঠাকুর ধান সিদ্ধ উনুনের মধ্যে ঢুকে ছাই মারছিল। তখন এই ধনী মাতা যে প্রদীপ জ্বালিয়ে উনুন থেকে বের করে ছাইটাই মুছিয়ে নিজের বুকে চুলিয়েছিল। পৈতের সময় বাড়ির লোক জিজ্ঞাসা করে, ফিরে বেড়ায় পৈতের সময় তুই কার হাতে আগে ভিক্ষা নেবে? ঠাকুর তখন বললো, কেন আমাকে যে আগে লালন পালন করছে আমি তার হাতে ভিক্ষা নেবো। তখন তো জাতিভেদ ছিল, বাড়ির লোক আপত্তি করলো যে সে হচ্ছে কর্মকারদের, আমরা হচ্ছে ব্রাহ্মণদের, এটা অসম্ভব। ঠাকুর তখন জেদ ধরে বসলো, দেখো মায়ের কোনো জাত নাই, আগে যদি ওই ভিক্ষা দেয় তবে আমি ভিক্ষা নেবো, নাহলে কার হাতে নেবো না। এই ধনী মা আগে ভিক্ষা দিয়েছিল, তারপরে বাড়ির লোক দিয়েছিল। দেখো ঠাকুরকে কোলে নিয়ে বসে। আচ্ছা, এটা হচ্ছে ঠাকুরের ভিক্ষা মায়ের মন্দির। তো আমাদের মোটামুটি এই জায়গায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব জয়রাম বাটি। কামারপুকুর ঘোরা, হ্যাঁ মন্দির বন্ধ, যেহেতু টাইমটা আমাদের অ্যাডজাস্ট হয়নি একদম। হ্যাঁ, এখন মেন মন্দিরই বন্ধ। আমি শুনেছিলাম কিন্তু বলতে পারলাম না, কেন কি জানি পরে আবার খোলা থাকে কিনা। বলছিল 11:30টার মধ্যে ঢুকতে হয়। আচ্ছা, এই আবার ফোন করেছে স্যার। পাশেই, এই তো পাশেই। এই যে 12:48 খাচ্ছি আমরা চা। এনার্জি দরকার না, এনার্জির জন্য চায়ের প্রয়োজন। আর এই ছোট ভাই বানাচ্ছে চা। ভাই এমনি ছোট কিন্তু সাইজে বেশ আমার ভালো। দোকান নয়, এর দোকান। ও এমনি এসছি বানাতে। আচ্ছা, না আমি বলতে চাইছি তুমি এমনি ছোট কিন্তু সাইজটা বেশ বড়। মজা করলাম, কিছু মনে করলে না তো? কি নাম তোমার? সোহম লাহা। ও তুমিও লাহা? বাহ। হ্যাঁ, এখানে সবাই বসে রয়েছি, আর এখানে সবাই বসে চায়ের অপেক্ষা করছে। ফাইনালি টাইম হয়ে গেছে 1:05, আর আমরা 12:15 সময় এখানে এসেছি। 1:05 মানে অলরেডি 1 ঘন্টা 20 মিনিট ঘুরলাম, চা খেলাম, অনেক কিছু ঘুরলাম। মন্দির বন্ধ, মন্দির আশেপাশে সব ঘুরলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
এবারে আমরা এখান থেকে 6 কিলোমিটার ডিস্টেন্স যাব হচ্ছে জয়রামবাটি। তো চলো এগোনো যাক। যাই হোক, আজকের ব্লগটাও একটু লম্বা হবে, কারণ অনেকগুলো জায়গা আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি। আরেকটা কথা তোমাদের বলতেই ভুলে গেছি আমি শুরু থেকে, সেটা হলো এই যে ডিউটিটা আমি এসেছি যাদবপুর থেকে এসেছি, ড্রাইভার সেন্টার থেকে। তো ড্রাইভার সেন্টারে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রাখলাম ডেসক্রিপশান বক্সে। এরকম আউটসাইড যদি তোমরা ড্রাইভার নিতে চাও, এখানে যোগাযোগ করবে, পেয়ে যাবে। আর আমাকে নিলে ঘোরার সঙ্গে সাথে স্যার এক্সট্রা কী পাবে? আমাকে যদি কেউ নিয়ে হায়ার করে, হ্যাঁ, ম্যাজিক সুন্দর ম্যাজিক দেখতে পাবে। আমাকে যদি কেউ হায়ার করো, তার সাথে এক্সট্রা বেনিফিট হচ্ছে ম্যাজিক, মাঝে মধ্যেই ম্যাজিক দেখতে পাওয়া যাবে। তো আমরা গাড়ি পার্ক করে দিয়েছি, এখানে স্যারের গাড়ি পার্ক হয়েছে, ওখানে আমার গাড়ি পার্ক হয়েছে। আর তারপর এখন আমরা যাব মন্দিরে, এখান থেকে বেরিয়ে ডান দিকে। এখানেও মন্দির যদিও বন্ধ, একই টাইম বন্ধ হওয়ার, বাইরে থেকে দর্শন করে আসবে। এখানে পার্কিং জোনটা বেশ বড়, এদিকেও আছে, ওইদিকে ঘুরেও আছে, চারিদিকে গাড়ি পার্ক করার জায়গা রয়েছে। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তো অনায়াসে এখানে গাড়ি রাখতে পারো। আর এই পার্কিং থেকে ঠিক বেরোলেই এরকম লজ পাবে। এখানে একটা লজ দেখতে পাচ্ছি। আর মন্দির চত্বরে এরকম প্রচুর আবার কেনাকাটির দোকান ফোকান পাওয়া যাবে। এখানেও দেখো লজ রয়েছে, আর সঙ্গে রয়েছে এরকম কেনাকাটির জন্য দোকান, টিফিন করার জন্য দোকান, চা খাওয়ার দোকান সব রয়েছে। তো যদিও মন্দির এখন বন্ধ, মন্দিরে ঢুকতে পারবো না আমরা, এইখান থেকেই মন্দির দর্শন করে নিতে হবে বাইরে থেকেই। এটা কি মায়ের নতুন বাড়ি লেখা রয়েছে? এই যে এখানে লেখা রয়েছে তালামারা, খুবই সুন্দর। চলো এখানে একটা সেলফি তুলি। ফাইনালি 1:58, মানে 2টো বাজতে 2 মিনিট বাকি। আর আমরা বেরোচ্ছি জয়রামবাটি থেকে। এখন সোজা টান কলকাতার ডিস্টেন্স হচ্ছে 117 কিলোমিটার। তো একটু বেশি হবে, যেহেতু কলকাতা আমি ম্যাপে সেট করেছি, তো সেই জন্য 117 কিলোমিটার দেখাচ্ছে, মানে হচ্ছে ধর্মতলার। আর ধর্মতলা থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স আরও 9-10 কিলোমিটার অ্যাড করে নিতে হবে। তো চলো এখন ওই 127 কিলোমিটারের মতন ধরে রাখো, অ্যাপ্রক্স, কম বেশি একটু হতে পারে, সেটা টোটালটাই আমি পরে বলে দেবো। তো 127 কিলোমিটার এখন জার্নি করব, দেখা যাক টাইম কতক্ষণ লাগে। আমাদের একটু টাইম বেশি লাগবে, কারণ আমরা রাস্তায় একটু দাঁড়াবো। তারপর আমাদের 2টো গাড়ি একসঙ্গেই সবসময় আমরা করছি, কেউ কাউকে ফেলে যাচ্ছি না, যার জন্য একটু সময় লাগবে। না তো মোটামুটি 3 ঘন্টা ম্যাক্সিমাম। আবার বলা যায় না, কলকাতায় ঢুকলে কলকাতার রূপ একরকম হয়ে যাবে, জ্যাম, সাঁতরাগাছি এইসবগুলো জ্যাম হয়, তোমরা তো জানোই। তো তখন আরও সময় বেশি লাগতে পারে আমাদের, এই হচ্ছে ব্যাপার। চলো এখন ধ্যান দেবো গাড়ি চালানোর উপরে। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, একটু সাপোর্ট করো। তো এটা হচ্ছে আরামবাগ সিটি, বাঁদিকে আরামবাগ বাস স্ট্যান্ড রয়েছে। এই যে এটা হচ্ছে আরামবাগের বাস স্ট্যান্ড, বাঁদিকে। লোক নেই। হোটেলের ভাড়া কিরকম ছিল? 3,500 কেবিনগুলো। আচ্ছা, মানে টি হাউসগুলো 2,500। আচ্ছা, ও পুরো বেডের রুম যেগুলো ছিল, হ্যাঁ
ওগুলো 3,500। মানে আপনি যে রুমে ছিলেন ওইটা 3,500 টাকা, আর টি হাউসের 2,500। আচ্ছা, ওগুলো ডাবল বেড। হ্যাঁ ডাবল বেডরুম। এই জায়গাটার নাম হচ্ছে মায়াপুর। এই টোল প্লাজাটা এখনো চালু হয়নি, তবে খুব তাড়াতাড়ি চালু হয়ে যেতে পারে। আমরা চাপাডাঙ্গা থেকে আবার ডান দিক ডানকুনির রাস্তা নিয়ে নিলাম। এখন এই রাস্তাটা স্ট্রেট যাবে ডানকুনি। তো আমরা একটা হোটেল কাম রেস্টুরেন্টে চলে এসেছি, আহার বলে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, একদম ছিমছাম রাস্তার ওপরে, পয় পরিষ্কার দেখতে পাচ্ছি, বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে এরকম। আর রেস্টুরেন্টটা ভিতরে রয়েছে। চলো ভেতরে যাই, গিয়ে দেখি ভিতরের এনভায়রনমেন্টটা কেমন রয়েছে। চলো ভিতরে যাওয়া যাক। বাহ, ভেতরটাও সুন্দর, খুবই সুন্দর, ভিতরের এনভায়রনমেন্টটাও খুবই সুন্দর। এখন চলছে আমাদের স্ন্যাক্স টাইম, ঠিক আছে? এখন স্ন্যাক্স খেয়ে আবার এখান থেকে আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। ফিশ ফ্রাই খাওয়ার পর চলে এসছে ভাই এরকম একটা চাউমিন, এগ চাউ। আমরা এখন চাউ খাচ্ছি। খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, খুবই ভালো। তো তোমরা যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করবে চাপাডাঙ্গা টু ডানকুনি, তোমরা এসে এই জায়গাটায় দাঁড়াতেই পারো। আর এর উল্টো দিকে দেখো একটা এইচপির পাম্প রয়েছে লোকেট করার জন্য। আমার মনে হয় এই পাম্পটাকে লোকেট করলেই ঠিক উল্টো দিকেই এটা পেয়ে যাবে। চলো আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে। এখন ঘড়িতে টাইম হয়েছে 4:18। মোটামুটি এখান থেকে অ্যাপ্রক্স 50 কিলোমিটার মনে করা হচ্ছে। কতটা হবে সেটা তোমাদের বলে দেবো। এখন আমার ড্যাশবোর্ডের কিলোমিটার হচ্ছে 11,458। হ্যাঁ হয়ে গেছে, কানেক্ট আমি দিয়ে দিচ্ছি। এখন গান শুনতে শুনতে আমরাও এগোচ্ছি, তোমরাও এগোতে থাকো আমাদের সঙ্গে। আমরা বালি টোল পার করছি, হ্যাঁ আমরা বালির টোল পার করছি। আর ফেরার পথের এটা আমাদের একটা টোল পড়লো, কারণ আমরা টোল নিয়েছি। টোল ছাড়াও আমরা যেতে পারতাম এই বাদিকের লেন ধরে, কিন্তু বাদিকের, হ্যাঁ এইটাও বেলঘড়িয়া এক্সপ্রেসই ধরবো, কিন্তু বাদিক, হ্যাঁ তো ওখান থেকে গেলে জ্যাম হতে পারে, এর জন্য আমি ওই রাস্তা নিলাম না। আমরা এখন বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে ধরবো। এটা হচ্ছে নিবেদিতা সেতু, বাঁদিকেই যাচ্ছে, কিন্তু আমাদের বালি ব্রিজের ওপর দিয়ে যে ট্রেনটা যায় সেইটা, আর পাশ দিয়েই রয়েছে, দুই পাশ দিয়েই রয়েছে রাস্তা নিচের। তো এই নিচের রোডটা দিয়ে আসলে তখন জ্যামে পড়ার সম্ভাবনা ছিল, এর জন্য এই নিবেদিতা সেতু ধরলাম। আগে থেকে গিয়ে হালকা বাঁদিকে নিয়ে নেমে যাব, নেমে গিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে ধরবো। আর সন্ধ্যাবেলা দারুণ লাগছে নিবেদিতা সেতুর উপর দিয়ে। এখান থেকে বাঁদিক নিয়ে নিলাম, আবার ঠিক ওই একটু আগে থেকে আবার বাঁদিকে যদি নাও তাহলে দক্ষিণেশ্বরের সামনে নামবে। আমরা ডান দিক দিয়ে গিয়ে বাঁদিকে নামবো। এই যে এখান থেকে আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে নিলাম। চলো এখান থেকে তোমাদের সঙ্গে আর কথা হচ্ছে না, এবারে একদম বাড়িতে গিয়ে বা মাঝখানে যদি একটু সুযোগ পাই কথা বলবো। গুড ইভিনিং, এখন বাজে 7:50। তো আমি এসে এইমাত্র পৌঁছালাম একদম আমাদের গ্যারেজে। গ্যারেজে মানে হচ্ছে যে গাড়িটা যেখান থেকে বার করেছিলাম। তো টোটাল কিলোমিটার হচ্ছে 432 কিলোমিটার আমি গ্যারেজ টু গ্যারেজ যাওয়া থেকে ফেরা অবধি, মানে ব্যাক টু ব্যাক। তো 432 কিলোমিটার কমপ্লিট ড্রাইভ করে ভালোভাবে পৌঁছে গেলাম ঘরে। সামনেই আমার ঘর। তো এখন গিয়ে গাড়ির চাবি দেবো স্যারকে, তারপর বেরিয়ে যাব ঘরের জন্য। তো যাই হোক, ফেরার কিলোমিটার তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম যে আমার ফেরার কিলোমিটার ছিল, হ্যাঁ টোটাল হচ্ছে তখন যখন বেরিয়েছিলাম আমাদের মৌলিসা রিসর্ট থেকে তখন কিলোমিটার ছিল 11,370, আর এখন কিলোমিটার হচ্ছে 11,539। মানে টোটাল হচ্ছে 169 কিলোমিটার, 169 169 কিলোমিটার ফেরার পথে আমাদের লাগলো। কারণ হচ্ছে আমরা ওই যে দুটো জায়গা ভিজিট করেছিলাম, দুটো জায়গা ঘুরেছিলাম।
তো ওই দুটো জায়গায় ঘোরার জন্য আমাদের একটু কিলোমিটার বেশি হয়েছে। আর যাওয়ার সময় লেগেছিল 136 কিলোমিটার। আর তারপরে বাকি ওইখানে কিছু কিলোমিটার আমরা ঘুরেছি। গতকাল আমরা মানে গেছিলাম যে গনগনি দেখতে, ওই সবগুলো সমস্ত কিছু ইনক্লুডিং করে 400 কত বললাম তোমাদের, 432 কিলোমিটার টোটাল সব কিছু মিলিয়ে। তো 432 কিলোমিটার ড্রাইভ হয়ে গেল, করে পৌঁছে গেলাম আমাদের বাড়িতে। আর সবাইকে সববার গন্তব্যে নামিয়ে দিয়েছি। আর যেহেতু নিজে ড্রাইভ করি, ড্রাইভ করতে করতে ব্লগ করা অনেকটাই চাপ হয়ে যায়, তো সেই জন্য পুরো ব্লগটা করতে পারলাম না। তো তোমাদের সঙ্গে এখানে এসে ফিনিশিংটা করলাম। আর কি বলবো, ব্লগটা যদি ভালো লাগে তো ব্লগটা একটা লাইক করে দিও, কারণ বুঝতেই পারছো অনেকটাই কষ্ট ব্লগ করা। কিন্তু কারোর সঙ্গে ডিউটিতে গিয়ে, যেমন আমি ডিউটি গেছিলাম, এটা আমার একটা ডিউটি, তো ডিউটির মধ্যে প্রফেশনাল যেহেতু আমি কাজ করি, প্রফেশনাল ড্রাইভিং করি, তো প্রফেশনাল ড্রাইভিংয়ের মধ্যে কিন্তু অনেকটাই চাপ হয়ে যায় সবাইকে নিয়ে মানিয়ে নিয়ে ব্লগ করা। না তো মানে সব সময় অনেক সময় অনেকেই পছন্দ করে না ড্রাইভিং করতে করতে আমি কথা বলি বা ক্যামেরার দিকে ধ্যান দিই বা কিছু, কারণ এটা একটা বিপজ্জনক ব্যাপার, বিপজ্জনক মানে ঝুঁকিপূর্ণ কাজ বলতে পারো ড্রাইভিং করা। একটু যদি তোমাদের ধ্যান যদি সরে যায় হাইওয়ের ওপরে, তাহলে কিন্তু একটা বড় বিপদ ঘটতে পারে। তো এইরকমই সব কিছু মানানসই করে ভাই ব্লগ করা খুব চাপ। তো তার মধ্যেও চেষ্টা করেছি যতটা সম্ভব আমি তোমাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, দিয়েওছি, এবং কি বলবো, নিজের মন প্রাণ থেকে চেষ্টা করে দিয়েছি। তো এইটুখানি তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, সাপোর্ট করো। তো চলো, এই টোটাল বিষ্ণুপুর সিরিজটা শেষ করছি। আর দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, নতুন জার্নির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, আর তার সাথে সাথে গুড নাইট।